সকলকে এক্স্যাক্ট সলিউশন চ্যানেলে স্বাগতম। আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে তোমাদের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এসেছে সেইটা নিয়ে আলোচনা করা হবে। ভৌত বিজ্ঞান বিষয় নবম শ্রেণী। চলো তাহলে আলোচনা করে নেওয়া যাক। একের দাগে দেখো আছে ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো ক নিউটন মিটার, খ নিউটন মিটার স্কোয়ার, গ নিউটন পার মিটার স্কোয়ার, ঘ নিউটন পার মিটার। সঠিক উত্তর হবে ঘ নিউটন পার মিটার। কিভাবে হলো দেখো, এখানে বক্স করে তোমাদের বলে দেওয়া হয়েছে। এটা তোমরা লিখবে না, এটা তোমরা শুধুমাত্র জানার জন্য করা হয়েছে, দেখে নেবে। কে অর্থাৎ বল ধ্রুবক সমান হচ্ছে প্রযুক্ত বল বাই এক্স দৈর্ঘ্যের যে পরিবর্তন। বল ধ্রুবকের ডেফিনেশন থেকে তোমরা জানো কি একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের জন্য যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক, অর্থাৎ কে হচ্ছে এফ বাই এক্স। এবার এফের এসআই পদ্ধতিতে একক আমরা জানি নিউটন, আর এক্স অর্থাৎ দৈর্ঘ্যের যে বৃদ্ধি বা হ্রাস ঘটবে, অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিবর্তন, দৈর্ঘ্য মানে তার একক হবে এসআই পদ্ধতিতে মিটার, অর্থাৎ নিউটন বাই মিটার। তাহলে লিখতে পারি কি নিউটন পার মিটার। তার জন্য উত্তর হবে নিউটন পার মিটার। এবার দেখে নিই 1.2। গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো ক N2O5, খ N2O, গ NO2, ঘ NO। সঠিক উত্তর হবে গ NO2। তোমরা জানো যে গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সাথে তামার বিক্রিয়ায় উৎপন্ন হয় কিউপ্রিক নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং জল H2O। বিক্রিয়ার সমীকরণটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে সঠিক উত্তর হবে কি NO2, গ NO2 এটা উত্তর। পরবর্তী দেখো আছে 1.3। একটি বলকে খাড়াভাবে ওপরের দিকে ছোড়া হলো। যাত্রাপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির ক গতিশক্তি সর্বাধিক, খ স্থিতিশক্তি সর্বাধিক, গ গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান, ঘ গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম। সঠিক উত্তর হবে খ স্থিতিশক্তি সর্বাধিক। কেন তোমরা জানো, দেখো একটা বলকে যখন খাড়াভাবে ওপরের দিকে ছোঁড়া হচ্ছে তখন তার যাত্রাপথের যে সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ সবচেয়ে যখন ছোঁড়া হলো বলটি যখন সবচেয়ে ওপরে উঠে গেল সেই অবস্থায় তার গতিশক্তির মান 0 হয় আর স্থিতিশক্তির মান সবচেয়ে বেশি হয়। তাই উত্তর হবে খ স্থিতিশক্তি সর্বাধিক। এরপরে দেখো 2-এর দাগের আছে সত্য মিথ্যা। 2-এর দাগে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। 2.1 দেখো ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এটি সত্য। 2.2 যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH গ্রেটার দ্যান 7, অবশ্যই এটা সত্য। কারণ দেখো আমরা জানি মিথাইল অরেঞ্জ তার কোনো দ্রবণে দেওয়া হচ্ছে, সেই দ্রবণের মিথাইল অরেঞ্জের বর্ণ যদি হলুদ হয় তার মানে সেটি ক্ষার দ্রবণ, আর ক্ষার দ্রবণের pH 7-এর থেকে বেশি হয়, তাই এটি সত্য। 2.3 দেখো কার্য একটি ভেক্টর রাশি, তাহলে এটি মিথ্যা, কারণ আমরা জানি কার্য একটি স্কেলার রাশি। তোমরা সত্য মিথ্যা এভাবে প্রশ্নটা লিখে নিয়ে পাশে সত্য বা মিথ্যা যেটা হচ্ছে সেটা লিখবে। নেক্সট দেখো 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দুটো প্রশ্ন আছে, 3.1 আর 3.2। প্রথমে 3.1 দেখো বলছে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া তার আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো। তাহলে জলে সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য লিখতে বলেছে। উত্তর দেখো, প্রথমেই আমরা কি লিখব, প্রথমে অবশ্যই লিখে নেবে জল একটি উত্তম দ্রাবক। জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হয়ে সোডিয়াম ক্লোরাইডের প্রকৃত দ্রবণ উৎপন্ন করে। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের আয়ন বলে দিয়েছিল, তাহলে আয়নে বিয়োজিত হওয়ার কথা এখানে আর উল্লেখ করার প্রয়োজন পড়বে না। তার জন্য আমাদের যেটা পার্থক্য করতে হবে সেটা হচ্ছে দ্রবণ দিয়ে। তাহলে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হয়ে সোডিয়াম ক্লোরাইডের প্রকৃত দ্রবণ উৎপন্ন করবে, প্রকৃত দ্রবণ কথাটাই লিখবে। এরপরে দেখো যেটা দিয়েছিল কি প্রোটিন অণু দ্রবীভূত হওয়া, তাহলে অন্যদিকে
জলে প্রোটিন অণু দ্রবীভূত হয়ে কলোয়েডীয় দ্রবণ উৎপন্ন করে। যেমন একটা উদাহরণ লিখে দিয়েছি দেখো, যে অ্যালবুমিন প্রোটিন। অ্যালবুমিন প্রোটিন কোনটা? যেটা ডিমের সাদা অংশ আমরা দেখি বা খাই, যে সাদা অংশটা সেটাই হচ্ছে অ্যালবুমিন প্রোটিন। তাহলে অ্যালবুমিন প্রোটিন ব্র্যাকেটে লিখে দেবে ডিমের সাদা অংশ। একে জলে মিশিয়ে কয়েক ফোঁটা লঘু HCl যোগ করলে অ্যালবুমিন প্রোটিনের কলোয়েডীয় দ্রবণ উৎপন্ন হয়। তাহলে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়ার, প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে পার্থক্য এটাই হবে, এটা তোমরা লিখে নেবে। এরপরে 3.2 কি বলছে দেখো প্রশ্নটা, যে কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E, ক্যাপিটাল লেটারে E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো 2me টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 2me টু দি পাওয়ার হাফ মানে √2me। তাহলে কিভাবে সমাধান করব দেখো, ধরি m স্মল m লিখবে, m ভরের একটি বস্তু v, এটাও স্মল লেটারে v সমবেগে গতিশীল। অতএব বস্তুটির গতিশক্তি অর্থাৎ E সমান হাফ mv²। এখান থেকে আমরা v² সমান কি পাবো? E সমান যদি হাফ mv² হয়, v² সমান হবে 2e/m। এখান থেকে v সমান কি হবে? তাহলে দিকটা এখান থেকে এখানে আসতে গেলে বর্গমূল করতে হবে, তাহলে v সমান হয়ে যাবে √2e/m। এখন বস্তুটির রৈখিক ভরবেগ p সমান হচ্ছে mv। তাহলে m থাকলো ইন্টু v এর জায়গায় এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে, v সমান এখানে আমরা কি বসাবো? 2e √2e/m। তাহলে mv সমান m ইন্টু √2e/m সমান হচ্ছে √2me। এখান থেকে এটা কিভাবে এলো দেখো তোমরা, ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া হয়েছে। এই পোর্শনটা দেখো, m ইন্টু √2e/m সেটা এখানে লেখা হয়েছে। এবার √2e কে এখানে লেখা হলো ইন্টু m এর পাওয়ারে কিছু নেই মানে আছে কি 1, আর রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 1 আর এখানে নিচে হচ্ছে হাফ m এর পাওয়ারে। তাহলে আমরা এইভাবে, তোমরা সূচকের অঙ্ক শিখেছো তোমরা জানো, তাহলে m পাওয়ারে কি হবে 1 মাইনাস হাফ, তাহলে √2e ইন্টু m, এটা দেখো 1 মাইনাস হাফ যেটা আছে এটাকে লসাগু 2 করলে আসবে 2 মাইনাস 1, তাহলে √2e সমান √2e ইন্টু m টু দি পাওয়ার হাফ হবে এটা বিয়োগ করলে। এবার m টু দি পাওয়ার হাফ এটা কি আমরা কি লিখতে পারি? √m আর √2e কে একসাথে লিখলে হবে কি √2me। তাহলে আমরা লিখতে পারি p সমান দেখো, এই যে পেয়েছি p সমান হচ্ছে ভরবেগ সমান √2me। এবার যেহেতু প্রশ্নে তোমাদের 2me টু দি পাওয়ার হাফ করা ছিল, তাই রুটটাকে আমি এভাবে লিখে দিয়েছি p সমান 2me টু দি পাওয়ার হাফ। তাহলে প্রমাণিত হলো। তোমরা প্রমাণটা করে নেওয়ার পর অবশ্যই কিন্তু নিচে এই প্রমাণিত কথাটি লিখবে। নেক্সট হচ্ছে 4 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4.1 এখানে একটি গাণিতিক সমস্যা আছে, সমাধান করতে হবে। সমস্যাটা কি দিয়েছে দেখো, একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। দিয়ে দিয়েছে কি দেখো ব্র্যাকেটে, তোমাকে দেওয়া আছে p সমান 31, p মানে ফসফরাস, p সমান 31। যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? এবার এখানে দেখো দুটো জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে, একটা মোলার ভর আর একটি অণুর আয়তন। চলো তাহলে সমাধান করে নেওয়া যাক। প্রথমেই আমরা যেটা দেওয়া আছে লিখে নেব। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, আমি আগের যা ভিডিও করেছি সেখানে তোমাদের বারবারই বলি, যখন কোনো গাণিতিক সমস্যা থাকবে প্রথমেই ডেটা লিখে নেবে যা যা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি দেখো, কি দেওয়া ছিল, জৈব যৌগে ভর অনুপাতে ফসফরাস কতটা আছে আর ফসফরাসের আণবিক ভরটা দেওয়া আছে, তাহলে সেটাই লিখে দেওয়া হয়েছে। দেওয়া আছে একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে এবং পি এর অর্থাৎ ফসফরাসের আণবিক ভর 31। এবার এখান থেকেই দেখো, যদি ভর অনুপাতে 0.031% ফসফরাস থাকে, এই পার্সেন্ট মানে কি বোঝায়, 100-র মধ্যে কত, তাহলে আমরা অর্থাৎ এভাবে লিখতে পারি যে 100 গ্রাম যৌগে ফসফরাস আছে 0.031, কারণ এখানে বলেছে দেখো ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে, তাহলে 100 গ্রাম যৌগে ফসফরাস আছে 0.031 গ্রাম। এবার এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি,
কারণ আমাকে আণবিক ভর বের করতে হবে। তাহলে ঘুরিয়ে লিখলে কি আসবে, যে 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত থাকে 100 গ্রাম যৌগে। এই লাইনটাকে আমি ঘুরিয়ে লিখেছি। তাহলে 1 গ্রাম ফসফরাস উপস্থিত থাকবে 100 বাই 0.031 গ্রাম যৌগে। আর আণবিক ভর কত দেওয়া ছিল, 31 ফসফরাসের। তাহলে 31 গ্রাম, দেখো এর আণবিক ভর 31, আণবিক ভরের একক হয় না, কিন্তু গ্রাম আণবিক ভর, অর্থাৎ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তখন আমরা গ্রাম লিখতে পারি। তো এটা গ্রামে প্রকাশিত আণবিক ভর। তাহলে 31 গ্রাম ফসফরাস উপস্থিত থাকে 100 বাই 0.031 ইন্টু 31। এটাকে তোমরা ক্যালকুলেট করো, দেখবে কাটাকাটি করলে আসবে কত, একের গায়ে 5টা শূন্য, অর্থাৎ 1 লাখ গ্রাম, বা কেউ এটাকে 10⁵ গ্রামও লিখতে পারো। তাহলে উত্তর কি পেলাম, অতএব যৌগের মোলার ভর হবে 1 লক্ষ গ্রাম বা 10⁵ গ্রাম। এটা একটা উত্তর গেল। আর একটা দেখো কি বের করতে বলেছিল, যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো। এবার দেখো আমরা কি জানি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক যে অণু, অ্যাভোগাড্রো সংখ্যক কোনো অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা আমরা জানি যে 6.022 ইন্টু 10⁻23টি অণুর আয়তন 22.4 লিটার। আর আমাকে ক্যালকুলেট করতে দিয়েছিল কি একটি অণুর আয়তন, তাহলে একটি অণুর আয়তন হবে কি 22.4 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 লিটার। এইটাকে কাটাকাটি করবে তোমরা, বা মানে ভাগ করবে, মেনলি 10⁻23কে হাত দেবে না, কিচ্ছু করবে না। 22.4 ডিভাইডেড বাই 6.022, এইটা ভাগ করলে আসবে দেখবে 3.719 ইন্টু 10⁻23 লিটার। তাহলে উত্তর হচ্ছে অতএব যৌগটির একটি অণুর আয়তন হবে 3.719 ইন্টু 10⁻23 লিটার। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তোমরা সমস্ত প্রশ্নগুলো যেভাবে করানো হলো, বোঝানো হলো, ভালো করে বুঝবে এবং তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক লেখার সময় এইভাবে সুন্দর করে লিখবে, তাহলে তোমরা একদম এর জন্য পুরো নম্বর পেয়ে যাবে।